এই তারিখ দিয়ে আমরা বানাইছি আর তারিখ দিয়ে আমরা উপরে চাপ দিতেছে। খবর নিয়েছি আমরা সকালে না খাই রয়েছি, আমরা পেটে ভাত নাই, মাথায় তেল নাই, ইন্টারনেট কাপড় নাই। আজকে আমরা উপরে দিয়ে গাড়ি লয়ে যাইতে পারবো, নাহলে আমরা ওই জায়গা দিয়ে যাইতে পারবো। আমার স্বামী নাই, আমার ছেলে নাই, আমি কর্ম করে ভাত খাই। আমাকে পেটে কেন লাত্তি দেয় সরকারে? টাকা তো করে খাইব, এতটি মা বোনের পেটে লাত্তি। হ্যাঁ, কই যাইব গরিব মানুষ? কি কই যাইব এতটি গরিব মানুষ? হ্যাঁ, তারিখ যা ঘরে বসে খাও, ঘরে মা বোন গুলা খাইব, ঘরে থাকবে মা বোন। গরিব মানুষ কি কই যাইব? গরিব মানুষের পেটে লাত্তি? হ্যাঁ, এটা কি ঠিক? এটা কি তারিখ যা ঠিক? এটা সরকারের ঠিক? মা বোনের পেটে লাত্তি। সকালে হলে দোকানদার করতে দেন গরিব মানুষেরা, গরিব মানুষ কি করে খাইবো? চুরি করে খাইবো না চিন্তাগিরি করে খাইবো? কেন কর কিছু একটা করে দিতে মেয়েটা সার্ভে কর। খবর নিয়েছি আমরা সকালে না খাই রয়েছি, আমরা পেটে ভাত নাই, মাথায় তেল নাই, ইন্টারনেট কাপড় নাই। কার মেয়ে দিছে? হ্যাঁ, কার পেটে আমি দিতে পারি? আমরা ছেলে নাই, মেয়ে নাই, বাচ্চা নাই, কেলে খাবো? এরকম করে একদিন মারিয়া খারাপ সব মরিয়া যাবো, ওর কাছে চালাবো না। কেন এরকম করতেছে? কি করে খাবো আমরা? আমরা জীবন মানুষ ভিক্ষা চাইলো, ভিক্ষা দিব না? দিব। আমরা কি করে খাবো? আমার ছেলে নাই, স্বামী নাই, পুত নাই, আমরা কি করে খাবো? আমাকে একটা ব্যবস্থা করে দে। পেটে লাগছে, আমাকে দিলে লাভ হইব, নাহলে একবার মেরে যাই, একবার মেরে লাভ বুক মেরে লাগছে কে লেগাতে? আমরা গড়ওয়ালা দিয়ে থাকি, বাড়ি ঘর নাই, আমরা কই যাবো? আমার স্বামী আছে, আমরা কি করে খাবো? দুধকুলার ভিতরে এত বড় বাজার বয়ে রয়েছে, উড়ি উঠায় না, বেলবারে উঠায় না, এই জায়গায় খেয়ে দুধকুলার ভিতরে কত বড় বাজার, মানুষ হাঁটতে পারে না। ওই কি টাকা খায় ওই জায়গার? হাজার হাজার দোকানপাট, এই যে মেলবারে কত ফুটের ভিতরে দোকান, ফলের দোকান, এটি উঠাইতে কইবেন। নিয়ম সবার লেগা, আইন সবার লেগা। এই তারিখ দিয়ে আমরা বানাইছি আর তারিখ দিয়ে আমরা উপরে চাপ দিতেছে। আরে ফাঁকা, আমরা লাইন ক্লিয়ার রাখি, আমরা নিজেরা ক্লিয়ার রাখি লাইন। আমরা বাল বাচ্চা ভালো না, আমরা বুড়া মানুষের বাইক কামে লয় না। তারেক মেয়ের আমরা শান্তির লেগে আবার বাংলাদেশ আনছি। তারেক মেয়াঙ্গ মাসে 2000 5000 টাকা দেনা। তারেক মেয়াঙ্গ খাওয়ানোর ব্যবস্থা করে দাও, আমরা ঘরে বইয়া নামাজ পড়বো, খামু, তারেক মেয়া লেগে দোয়া করি। এমনিতেই আমরা কি করে খামাঙ্গ খাওয়ানোর ব্যবস্থা করুক তারেক মেয়া। আজকে আমরা উপরে দিয়ে গাড়ি লয়ে যাইতে পারবো, নাহলে আমরা ওই জায়গা দিয়ে যাইতে পারবো। আমরা সব শ্রমিক বাংলাদেশের। যারা এখানে দরিদ্র পীড়িত মানুষ আছে, তাদের যে ডিমান্ড আছে বা চাহিদা আছে যে তারা কোথায় কাজ করবে, তাদের জীবিকার বিষয়টা কী হবে। একই সাথে আমাদের বিষয়টা হচ্ছে যে সরকারের রাস্তা দখল করে কেউ যেন জনসাধারণ দুর্ভোগ না ঘটাতে পারে, সেই জন্যই আমাদের অভিযান। আমাদের অভিযান আমি জাস্ট গত সপ্তাহে অভিযানটা করে গিয়েছিলাম। তারপর আসলে মানুষ পুনরায় একই ধরনের অপরাধগুলো করছে। তো সেটি আসলে আমাদের পক্ষ থেকে সরকারের নির্দেশনা হচ্ছে যে রাস্তা সম্পূর্ণভাবে চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে, রাস্তা দখল করে কোনো কিছু করা যাবে না। যারা রাস্তা দখল করে বাজার বসেছিল তাদেরকে আমরা কয়েকটা দোকান উচ্ছেদ করেছি, একজনকে জরিমানাও করেছি। তো তারপরে আসলে বাস্তবতা নীতি থেকে দেখা যাচ্ছে যে এখানকার যারা, আমি ঠিক কাউকে তো চিনতে পারবো না বা বলতে পারবো না, এখানকার যারা স্থানীয় লোকজন বা জনগণ আছে, কিছু মহিলা আছে, তারা বলছে যে তারা কী করবে, তাদের জীবিকার তাগিদে তাদের করার কিছু নয়, তাদের কিছু করার অপশন করে দিতে হবে। আমি বলেছি হ্যাঁ, এটা আমি আপনাদের মেসেজ কর্তৃপক্ষের কাছে আমি পৌঁছে দেবো। তো জনগণ তো সরকারেরই অংশ, তাদের কোনো দাবি দেওয়া থাকলে সেটি ওর কর্তৃপক্ষের সাথে আলোচনা হতে পারে। তারা জানাচ্ছিলেন এটা জাস্ট গত সপ্তাহে করে দেওয়া হয়েছে, তাদেরকে প্রতিনিয়তই বলা হচ্ছে। আজকের এই পরিস্থিতি নিয়ে পরবর্তী কোনো পদক্ষেপ আছে বললাম তো জি, আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে আসে, মানলাম সে ফ্যাসিস্ট। বিএনপি দেশ বাংলাদেশের সরকার গঠন করেছে 4 মাস, 4 মাসে 568 জন মায়ের বুক খালি হয়েছে। তারেক রহমানের সন্তান হারাইতো, তাহলে ওই বুঝতে পারতো ওর কি যন্ত্রণা। আল্লাহ আপনার ঘরে একটা রাজকন্যা দিছে, প্রত্যেকটা নারীকে একটা সুরক্ষা কার্ড দেন, যাতে সেই কার্ডের বিনিময় হলো আপনার মন্ত্রীদের, আপনার চামচাদের হাত থেকে তারা রক্ষা পায়। বদে ছেড়ে দেন তারেক রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সংবিধানে নাই। আরে আপনার সংবিধানে তো এটা আছে, আপনার নেতা মন্ত্রীরা রাতের আধারে সুন্দরী মেয়ে খুঁজে বিচার করতে না পারেন, আপনারা আমার হাতে তুলে দেন। তাজু ভাস্করের সামনে দাঁড়ায় তাকে মারবো, রামিসার মা দেখবে, আসিয়ার মা দেখবে, তনুর মা দেখবে, দেখে দেখে তাদের ভিতরে অন্তর যে যন্ত্রণা সে জ্বালা মিটাবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মাস্টার প্ল্যান, এই কথা বুঝতে পারবেন না, এসে বলছে না আই হ্যাভ এ প্ল্যান, প্ল্যান ইজ স্টার্ট, প্ল্যান ইজ স্টার্ট। বাচ্চাটাকে নেন, প্ল্যান ইজ স্টার্ট। আজকে রামিসার মার মাথায় হাত বুলিয়ে, বাবার মাথায় হাত বুলিয়ে বকেতে 10 লাখ টাকা দিবে। এটা দিবে কেন? সে মহান হওয়ার জন্য,
উদার হওয়ার জন্য। রামিসার মায়ের দুঃখ সে ঘুচাতে পারবে? 10 মাস 10 দিন ওই মহিলা সন্তানটাকে কোলে পেটে করে মানুষ করছে, সে কি ভুলতে পারবে? আমি একজন মা, আমি 10 মাস 10 দিন একটা সন্তান গর্ভে ধারণ করছি, আমি বুঝি সন্তান হারানোর কি যন্ত্রণা। তার একটু হুমানের সন্তান হারাইতো, তাহলে ওই বুঝতে পারতো ওর কি যন্ত্রণা। প্রধানমন্ত্রী সন্তান হারাইলে সেটা সারা দেশে কারপুজারি হয়ে যাইতো। আজকে সাধারণ আমার একটা মেয়ে, আমার একটা বোন, আমার একটা সন্তান মারা গেছে, দেশে কারো একটা বাল ছিঁড়া যায় নাই, কারো একটা কিচ্ছু হয় নাই। শহীদ শরীফ ওসমান হাদির মতো লোক মারা গেছে, কারো কিচ্ছু হয় নাই। আমার আসিয়া গেছে, কিচ্ছু হয় নাই। গত পরশু দিন রাতে চট্টগ্রামে আমার ফারিয়া 3 বছরের মেয়ে, ও কিচ্ছু বোঝে না, ওর কোনো বোঝার কোনো বয়সই না, ও করছে সেটার কোনো বিচার হয় নাই। আজকে সারাদিন দেখছি এখানে একটা ভাই একটা পোস্টার একটা ফেস্টুন নিয়ে বসে আছে, তার একটা ক্লাসমেটের আম্মাকে গলা কেটে ঘরে হত্যা করা হয়েছে, সেই খবর আমরা শুনতেই পাই নাই। দেশের আইনের ব্যবস্থা ভালো করুন, আপনারা ভালো হন, ন্যায়ের পথে চলুন, আর না হয় দেশটাকে আমাদের হাতে ছেড়ে দিন। আমরা মায়েরা এখনো জীবিত আছি, আমার ভাইয়েরা আছে, আমার বাবারা আছে, আমরা আমাদের দেশবাসীকে সুরক্ষা দিব। একটা মাস সময় নিয়ে দেখাই দিব কিভাবে দেশ চালাইতে হয়। প্রথম পরিসরে চাঁদাবাজি বন্ধ করেন, মববাজি বন্ধ করেন, টেন্ডারবাজি বন্ধ করেন, মাদক সেবন বন্ধ করেন। আমাদের টাকায়, আমাদের ট্যাক্সে, আমাদের আয় করে, আমাদের ভ্যাটে আপনারা মন্ত্রীরা বেতন পান। আমরা ভ্যাট দেওয়া বন্ধ করে দিয়ে আমার যত রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আছে, আমার যত প্রবাসী ভাইয়েরা আছে, আমার প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স বন্ধ করে দেখবো আপনাদের কেমন হয়, দেখবো আপনাদের কেমন হয়, কিভাবে চলে আপনার এই বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে আসে, মানলাম সে ফ্যাসিস্ট আমলে কোনোদিন 4 মাসের মধ্যে 568টা শিশু হয়েছে, 568টা। বিএনপি দেশে বাংলাদেশের সরকার গঠন করেছে 4 মাসে 568 জন মায়ের বুক খালি হয়েছে। সেই দিন একটা নিউজে দেখলাম গর্ভবতী মহিলা পেট থেকে বাচ্চাকে বের করে মাটির নিচে পুঁতে দিয়েছে। এইগুলোর সাথে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানে আছেন, উনি সংবিধান দেখান, সংবিধানে যদি থাকে সংবিধান তৈরি করুন, নাইলে আমরা যদি সংবিধান তৈরি করি আপনারা কিন্তু জায়গা পাবেন না। আমার এই সন্তানটার নিশ্চয়তা কি? আমার এই সন্তানটার সুরক্ষা কি? আমার এই বাচ্চার আমি গতকালকে দেখলাম বলছে যে পোশাক আশাক ঠিক করো, আমার এই বাচ্চাটার কি পোশাক ঠিক করব? কিছু কুলাঙ্গারের এই বাচ্চার উপরে নজর পড়ে, আমার এই বাচ্চাটাকে আর কিভাবে ঢাকলে ওই কুলাঙ্গারের নজরটা সরে যাবে আমার এই বাচ্চার কোল থেকে। আমার বোন যথেষ্ট পর্দায় বের হয়েছে, তবুও কুলাঙ্গারের হাত থেকে বাঁচতে পারে না, কুলাঙ্গারের বদ নজর থেকে বাঁচতে পারে না। আর কিভাবে বের হলে তাদের নজর সরবে? আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধানে আছে চাঁদাবাজি করার জন্য পাথর নিক্ষেপ করে মারা, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধানে নাই তো প্রকাশ্যে শাস্তি দেওয়া। আরে আমরা মুসলিম, আমাদের মুসলিমের ইসলামের ধর্মে আছে তো প্রকাশ্যে শাস্তি দেওয়া। আফগানিস্তান বলেন, পাকিস্তান বলেন, সৌদি আরব বলেন, প্রকাশ্যে একদম মাথা মুন্ডু আলাদা করে দেওয়া হয়, এক কোপে গর্দান আলাদা করে দেওয়া হয়। আর সেখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সংবিধানে নাই। আরে আপনার সংবিধানে তো এটা আছে, আপনার নেতা মন্ত্রীরা রাতের আধারে সুন্দরী মেয়ে খুঁজে, আপনার সংবিধানে তো এটা আছে রাতের আধারে আপনার কর্মীরা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টাইনে ঝোপে ঝাড়ে নিয়ে যায়, আপনার সংবিধানে তো এটা আছে। বাসে উঠলে মোবাইল চুরি করা, আপনার সংবিধানে তো এটা আছে। ওপেন রাস্তায় হেঁটে গেলে বেড টাচ করা, আপনার সংবিধানে তো এটা আছে। যে হচ্ছে ফেসবুকে পোস্ট করলে সমস্যা, আপনার সংবিধানে এটা আছে। ওপেনে মেয়েদেরকে নির্যাতন করা। আমি যে বলছি, আজকে আমি বললাম আমি এখান থেকে আমার বাসা পর্যন্ত যেতে পারবো কিনা সন্দেহ, আমি এখান থেকে আমার বাসা পর্যন্ত যেতে পারবো না কিনা আমার সন্দেহ। আমি একজন মা, আমি একজন পুত্র সন্তানের মা, কিন্তু তবুও আমি আমার বাচ্চাকে নিয়ে সেভ না। আমার বাচ্চাকে কোথায় দিব? মাদ্রাসায় পুত্র সন্তানকারী শিকার হতে হয়, মাদ্রাসায় মহিলা ছাত্রীদেরকে শিকার হতে হয়। আমরা কোথায় যাব? মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর উপরে আমি একটা কথা বলবো, শুধু স্বাস্থ্য দেখলে হবে না। মন্ত্রী সাহেব, আপনি আপনার জনগণের, আপনার নেতা কর্মীদের একটু মানসিক ডাক্তার দেখাবেন, একটু মানসিক স্বাস্থ্য নিয়ে ভাববেন। কারণ এই সমস্ত বিকৃতি মস্তিষ্কের জনগণ যতদিন এই সমাজে থাকবে, ততদিন এই সমাজ সুন্দরভাবে সুশীলভাবে হবে না। আপনি যদি আপনারা বৈধভাবে চাঁদা খুঁজেন, ওটাকে বলে সমঝোতা। আমাদের সড়ক মন্ত্রী বলে, ওটাকে চাঁদা বলে না, ওটাকে বলা হয় টোল ফি, ওটাকে বলা হয় সমঝোতা। ওইটা আপনার সংবিধানে আছে। আপনার সংবিধানে চাঁদাবাজি করা আছে, আপনার সংবিধানে টেন্ডারবাজি করা আছে, আপনার সংবিধানে মববাজি করা আছে, আপনার সংবিধানে শহীদ শরীফ ওসমান হাদি মায়ের বিচারটা আজ পর্যন্ত আপনারা করতে পারলেন না, তনু হত্যার বিচারটা আজ পর্যন্ত করতে পারলেন না, আমার ছোট বোন আসিয়ার বিচারটা আজ পর্যন্ত করতে পারলেন না, আমার সন্তান রামিসার হাতে পেয়েও আপনারা কোনো বিচার করতে পারলেন না। যখন নিজের মুখে স্বীকার করলো, আমি বিবৃতি
আমি তাকে এইভাবে হত্যা করেছি, তখন কেন আমাদের জজ সাহেব বললো না এই মুহূর্তে তাকে ক্রস ফায়ার করা হোক? তখন কেন আমাদের জজ সাহেব বললো না এই মুহূর্তে তাকে ফাঁসির দণ্ডায় দাঁড় করা হোক? তখন কেন জজ সাহেব তাকে 10 দিনের রিমান্ডে পাঠালো? তার মুখ থেকে কে বের করবে? সে স্বীকার করেছে। যদি আপনারা এই বিচার করতে না পারেন, আপনারা আমার হাতে তুলে দেন, আমার সন্তানের আমি বুঝে নেব। আমি এই রাজু ভাস্করের সামনে দাঁড়ায় তাকে মারবো, রামিসার মা দেখবে, আসিয়ার মা দেখবে, তনুর মা দেখবে, দেখে দেখে তাদের ভিতরের অন্তর যে যন্ত্রণা সেই জ্বালা মিটাবে। আমি তাদেরকে যেভাবে তাদের করা হয়েছে, রামিসাকে যেভাবে শরীর থেকে গর্দনটা আলাদা করা হয়েছে, বুক কেঁপে ওঠে বিচার করার আগে। আমরা এখন পরিবার পরিকল্পনা করতেও ভয় পাই, সন্তান জন্ম দিব, সন্তানের সুরক্ষা কিভাবে দিব? আমরা এখন পরিবার পরিকল্পনা করতেও ভয় পাই। এদেশে মেয়ে কন্যা সন্তান হবে, কোথায় লুকাবো? আগে কন্যা সন্তানকে নিয়ে ভয় পাইতাম, এখন আমরা পুরো আমাদের ছেলে সন্তানকে নিয়েও ভয় পাই। মাদ্রাসার হুজুর তার সঙ্গে সমকামিতা করার চেষ্টা করবে। এই সমাজে মাদক বন্ধ করেন, সমকামিতা বন্ধ করেন, চাঁদাবাজি বন্ধ করেন, টেন্ডারবাজি বন্ধ করেন, এই সমাজটাকে সুশীল করেন। যদি না পারেন নেমে যান, গদি ছেড়ে দেন, আমরা সরকার নির্বাচন করে নিব। এই বাংলাদেশে 50% ভোটার নারী। নারীরা আপনাকে ভোট দিয়ে জয় করেছে তারেক রহমান। আপনি যদি নারীদের সুরক্ষা দিতে না পারেন, ছেড়ে দেন গদি। আপনার ঘরে মেয়ে আছে, আল্লাহ আপনার ঘরে একটা রাজকন্যা দিছে। আজকে আল্লাহ না করুক আপনার রাজকন্যার যদি কিছু হয়ে যায়, তখন কিন্তু আপনি চুপ করে বসে থাকবেন না। আর আমরা অসহায় সাধারণ মানুষ বলে আমাদের কোনো নিরাপত্তা আপনি দিবেন না, তো সেটা কিন্তু ঠিক না। রামিসা নিয়ে পুরো মিরপুর উত্তাল। আপনি গাজীপুরে বসে বসে অভিনয় দেখেন, আপনার সামনে ছাত্রছাত্রী আপনার প্রতিচ্ছবি অভিনয় করে। আপনি এত কিছুর কার্ড দেন, আপনি কেন সুরক্ষা কার্ড দিচ্ছেন না? আপনি কৃষি কার্ড দিচ্ছেন, আপনি চাঁদাবাজির কার্ড দিচ্ছেন, আপনি এই কার্ড দিচ্ছেন, এত আপনার কার্ডে জর্জরিত করে দিচ্ছেন। আপনি প্রত্যেকটা নারীকে একটা সুরক্ষা কার্ড দেন, প্রত্যেকটা নারীকে একটা সুরক্ষা কার্ড দেন, যাতে সেই কার্ডের বিনিময় হলো আপনার মন্ত্রীদের, আপনার নেতাদের, আপনার চামচাদের হাত থেকে তারা রক্ষা পায়। যে তারেক রহমান আমাদেরকে একটা সুরক্ষা কার্ড দিয়েছে। আপনি তো অস্ত্র ধরে যদি এই বাংলাদেশের পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে আপনি অস্ত্র ধরে থাকেন, যেই স্লোগান দিয়ে অস্ত্র ধরছেন এই স্লোগানটা আপনি দেবেন। আমি একটু আপনার সাথে ওই স্লোগানটা দিতে চাই আজকে এই প্রেস ক্লাবের সামনে। এই প্রেস ক্লাব যেটা বলছেন আমি দুঃখিত, আমি একটা দল করি, এই দলের বাইরে হাইকমান্ডের কথা। আমার দলের মধ্যে এটা আমার যে ভাষাটা আমার মুক্তিযোদ্ধার ভাষা যে ছিল, এই ভাষা ব্যবহার করে না, বিদায় আমি বলতে পারবো না। এটা আমার অনুরোধ। আমরা 71 ব্যর্থ, আমরা যারা স্বাধীনতার কথা বলি অনেক স্বার্থের জন্য আপনার মুক্তির কথা বলে, যে এই দেশ আমরা স্বাধীন করছি, আমরা যুদ্ধ করছি, আসলে সবাই স্বার্থের কারণে করে, কিন্তু বিনা স্বার্থে এই দেশকে ভালো আসলে কেউ বাসে না। আমি একজন মুক্তিযোদ্ধা, সে আমাদের 71 সনে অস্ত্র ধরছে, কিন্তু যেই স্লোগান দিয়ে এই দেশটা স্বাধীন করছে সেই স্লোগানটা সে দিতে এখন আপনার আনুজিক ফেল করতেছে। তার মানে কি? আপনার কি দেখতেছেন কেমন বাংলাদেশ ছিল আর কেমন বাংলাদেশ এখন বর্তমানে চলমান, আর সামনে কেমন বাংলাদেশ চলবে। 1970 সালে আমাদের এই বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান। 1971 সালে আপনার যাইয়া 7ই মার্চ বঙ্গবন্ধু যখন আপনার ডাক দিয়েছে, আমি যদি তোমাদের হুকুম দিতে পারি বা নাই পারি, তোমাদের যা কিছু আছে তোমরা নিয়ে ঝাঁপিয়ে পড়বা। উনি যদি হুকুম দিতে পারুক বা নাই পারুক আপনাকে ঝাঁপাই পড়তে বলছে। তাই 1971 সালে উনি অ্যারেস্ট হয়েছে, উনি পাকিস্তানের কারাগারে ছিল। তখন আপনারা মুক্তিযোদ্ধা, আপনাদের দিয়েই আমরা এই বাংলাদেশ, আপনাদের দেখলে আমরা এই বাংলাদেশ দেখি, আপনাদের কারণেই, আপনাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি। কিন্তু আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কোন স্লোগানে এই বাংলাদেশটা স্বাধীন করেছেন? আপনাদের আমার এই প্রশ্নটা। আমরা যখন যুদ্ধ করি তখন তো দেশ একটাই, পূর্ব পাকিস্তান। 9 মাসে যুদ্ধ করে আমাদের প্রথম স্লোগান ছিল জয় বাংলা। জয় বাংলা কোনো গালাগালি না, জয় বাংলাটা উৎসাহিত, জয় বাংলা ছিল আমাদের মুক্তিযুদ্ধের একটা মূল শব্দ। আমরা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছি, অস্ত্র ধরলে বিসমিল্লাহির রহিম ধরে ধরছি, কিন্তু জয় বাংলা হচ্ছে আমাদের আদর্শ। 71 আমরা ঝাঁপিয়ে পড়েছি, জয় বাংলা দিয়ে শক্তি করেছি আমরা। জয় বাংলা বললে মানুষের নামে আপনার সন্ত্রাসবিরোধী মামলা হয়, এইটা কিসের জন্য? আপনারা তো এখনো মুক্তিযোদ্ধা আছেন। তাই জয় বাংলা বলার কারণে মানুষ কেন আপনার যাই এখন ক্ষতিগ্রস্ত হইবে? আমরা কি আসলে কি জয় বাংলার স্বাদ কি আসলে ভুলে গেছি? 5ই আগস্টের এই আন্দোলনের মাঝখানে আমরা কি আসলে 71 কি আমরা ভুলে গেছি? আমরা কি নতুন আবার অন্য একটা বাংলাদেশ পাইছি? এখন জয় বাংলা, আপনার একজন মুক্তিযোদ্ধা, আপনার মুখ থেকে আপনার জয় বাংলা বলছেন, এখন যদি এখানে একটা মব সৃষ্টি হয়, এটা কি আপনার দ্বারা কি ভালো কাম্য হবে, না আসলে এটা একটা আসলে দেশ বিরোধী হবে? কোনটা? গভর্নমেন্ট বা সরকার চায় না যে একটা প্রতিগত ঘাত হোক, দ্বন্দ্ব সৃষ্টিকে সবাই ভালো চায়, কিন্তু এই দলের মধ্যে কিছু আছে উগ্রবাদী, কিছু আছে অন্যপন্থী, যেটা আপনার সমাজে এইভাবে কাম্য আশা করা যায় না। আমরা জয় বাংলা স্লোগান 71 দিয়েছি, 71 পরেও মাঝে স্লোগান হয়েছে জয় বাংলা। তারপরে হাসিনা যখন যাওয়ার পর তখন আমাদের একটা গ্রুপ ছিল এনসিবি, তাদের জুলাই 71কে
ছিন্ন এবং খাটো করার জন্য এরা এনসিবিরা 24কে, অথচ জুলাই যোদ্ধা যারা মেন আসল জুলাই যোদ্ধা তারা দিনমজুরি, শ্রমিক, ছাত্র, 17 জন এনসিবি নেতা এরা কিন্তু মেন অধিকারী না। দেশের সাধারণ জনগণ রাজপ্রধান যদি না নামতো শেখ হাসিনা পালাই যেত না, যেন জনগণ সবাই ছিল উৎসাহ করে। কিন্তু জয় বাংলাটার একটা ভিন্ন ক্ষেত্রে নিয়ে নিচ্ছে দলীয় কারণে। ও প্রশংসা আমি যাব না, কারণ বর্তমান সরকার একটা দলের সাপোর্টে আমি আছি। তা জয় বাংলা আমার মুক্তিযুদ্ধ একটা হাতিয়ারের স্লোগান ছিল, ওই সময় দিয়েছি। ইয়ং বয়স, উচ্চ বয়সে জয় বাংলা দিয়ে অস্ত্র ধরেছি, জয় বাংলা দিয়ে স্বাধীন করেছি। জয় বাংলা হলো মুক্তিযুদ্ধ একটা আত্মার খোরাক হিসেবে বলা যায়। 5ই আগস্টের পরে আমরা দেখতেছি কিছু কিছু মুক্তিযোদ্ধার গলায় আপনার জুতার মালা এবং তাদের মব সৃষ্টি করে এবং তাদের বাড়িঘর আপনার ভাঙচুর করছে। আসলে আপনি তো একজন মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর যে বাড়িটা এই যে ভাঙ্গা হয়েছে আপনার 32 নম্বর, আপনি যখন যুদ্ধ করছেন আপনি তো বঙ্গবন্ধুর অবশ্যই চেনেন। আসলে আপনার একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার বঙ্গবন্ধুর এই যে বাড়িটা ভাঙ্গার আপনার কি একটু কষ্ট অনুভব হয়েছে না আপনি আনন্দ উপভোগ করছেন? আপনার একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার দ্বারা আমার এই প্রশ্ন। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার ব্যাপারে বিএনপির দলীয় কোন নেতার হাত আছে কিনা আমি জানি না, তবে বঙ্গবন্ধু বাড়িটা ভাঙ্গার একমাত্র পিছে জুলাই যোদ্ধা, জামাত এবং এনসিবি এরাই তো মেন মূল হোতা, এরাই করেছে। কিন্তু বিএনপির কোনো আমি দেখিনি কোন নেতা বেতা দেয়া ওই বাড়িটা ভাঙছে, এটা কোনো আমি রোল জানি। কেন বঙ্গবন্ধুর সাথে জিয়া রহমান উনি যখন মেজর ছিল, ওনাকে সেনা স্বাধীনের পরে ওনাকে সেনাবাহিনী প্রদান করেছে, ওই উৎসবে আমি ছিলাম। জিয়া রহমান আর শেখ হাসিনা একসঙ্গে বসছে, খালেদা জিয়া বসছে, তখন এত ছিল না। কিন্তু বিগত 30 বছর, 35-40 বছরের পরে যে দ্বন্দ্বের দলের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়, আপনারা দেখেন কোনো মুক্তিযুদ্ধা আমরা কিন্তু দ্বন্দ্ব করি না। এই যে আমার সাথে আমার সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আছে, আমরা ভাই ভাই হিসেবে চলি। কিন্তু মারপেটের ভাই ভাই দ্বন্দ্ব হয়, আমাদের মুক্তিযুদ্ধের বিষয়ে দ্বন্দ্ব হয় না, কিন্তু রাজনীতিক প্রেক্ষাপটে শত্রু হয়ে দাঁড়ায় যায়। যেই স্লোগান দিয়ে আপনার এই বাংলাদেশ স্বাধীন করছেন, যেই স্লোগানে আপনি এখন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার সন্তান হিসেবে হয়তো আমি মুক্তিযোদ্ধা দেখি নেই, এবং মুক্তিযোদ্ধার আপনার প্রায় 30-35 বছর পরে আমরা এই দুনিয়ায় আসছি। আপনার ওই স্লোগানটা একটু এখন একটু দেবেন, আপনার সাথে আমি একটু ওই স্লোগানটা দিব, যেই স্লোগান দিয়ে আপনার বাংলাদেশ স্বাধীন করছেন। এখন আমি প্রেক্ষাপটে একটা কথা বলি, আমি সরকারি দলের একটা পদের মধ্যে আছি। এটা কোনো সরকার না, আপনার যেই বাংলাদেশটা স্বাধীন হয়েছে যেই স্লোগান দিয়া, এই স্লোগান দিয়ে আপনার সমস্ত দল আপনার ওই স্লোগানটা দেবে, যেন ওই স্লোগানের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু আপনার ওই স্লোগানটা কোনো দল থাকা অবস্থায় যদি আপনার স্লোগানটা দিতে আপনার আনজি লাগে, তাহলে আপনি কেমন মুক্তিযোদ্ধা? যে দল করেন, কিন্তু মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধাই, 71 তো 71ই। আপনার আওয়ামী লীগ করেন, আপনার বিএনপি করেন, আপনার জাতীয় পার্টি করেন, আপনার যে দল করেন, মুক্তিযোদ্ধা 71-71ই। আপনার যে জায়গায় আছেন আপনার ওই জায়গায় নৈতিকতা দায়িত্ব যে আপনার যেই স্লোগানে আপনার বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ যদি স্বাধীন করে থাকেন। রিস্কা ধরছে, বেচারা রিস্কা ধরছে, ধরার পরে পুলিশে এখন ওনার সামনে বক্তব্য দিছে, ও কথা বলছে, পুলিশে বলছে যে তুই বেশি কথা কইতেছিস না, তোরে নিয়ে যাবো খারাপ। সবাই যদি অপরাধ হয় আমি অপরাধী, পেটের দায়ে আমরা অপরাধী, আজকে পেটের দায়ে আমরা অপরাধী। আমি প্রথমে বলছি যদি এটা অবৈধ হয়ে থাকে 144 ধারার মতো দিয়ে সারা রাতে আপনারা গ্যারেজের লাইনগুলো কেটে দেন, অটোমেটিকলি রাস্তায় আর গাড়ি আসবে না। একটু বলার কারণে আমার নিয়ে আঘাত পাইছি ভাই, প্রচন্ড আঘাত পাইছি ভাই। কয়জন গ্রেপ্তার? একজন। ওই অটো রিক্সা কথা বলছে। আমার সামনে আপনি ভাই আমার মাফ করে দেন, আমি কিচ্ছু বলি নাই। আপনারা ভাইরে আপনাদেরকে বুঝাইতে পারে না, আপনারা পুলিশের কাছে ভাতা এটা কেন? আচ্ছা আমি বলতেছি, আমি রিকোয়েস্ট করতেছি। আপনি জানেন, আমি বলি পুলিশ ভালো কাজ করবে, ভালো কাজে আপনার সহযোগিতা করবেন। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আমি আপনার যুক্তিতে আছি, তুমি মাত্রা লাগানো না 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 না, ওনারা বলতেছে আমি আর কথা বলবো না।
মানে ভিডিওটা বক্তব্য দিচ্ছে, রিস্কা ধরছে, বক্তব্য দিছিল, বক্তব্য দেওয়ার পর উনি ভিডিও করছিল, বক্তব্য দেওয়ার কারণে পুলিশে মানে উনি ভিডিও করতেছে, রিস্কা ধরছে, বেচারা রিস্কা ধরছে, ধরার পরে পুলিশে এখন উনার সামনে বক্তব্য দিছে, ও কথা বলছে, ও কথা বলার পরে ওই পুলিশে বলছে যে তুই বেশি কথা কইতেছিস না, তোরে নিয়ে যাবো খারা, এরে বকাবকি করছে, এরা ধরে নিয়ে যাইতেছে, এই হলো ঘটনা। আমি যেটা বললাম ভাই, আপনার বয়স অল্প, আপনি শোনেন, এগুলো হ্যান্ডেল রাখেন না, আমার কথা শোনেন না ভাই, এগুলো রাখেন, এগুলো রাখেন, আমি কথা বলছি। আপনার নাম কি ভাই? আমার নাম কি? আপনার ভালো কাজে সহযোগিতা করবেন না, এগুলো রাখেন না, আমি কথা বলি, আমি কথা শোনেন, আপনি শোনেন, ভিউ বানানো যেগুলো করেন না রে ভাই, শোনো ভাই, আমি ভাই হাত জোর করি, আমার কথা শোনেন। ভালো কাজ করছেন, ওরে ভাই, তুমি আমার ভাই, প্রচার করে কি এটা অন্যায়? আপনারা ভালো কাজ করছেন সেটা আমরা তুলে প্রচার তো করবেন রে ভাই, আমি তো ওটাই বলতেছি, সবই করবেন। এটা কি এখানে দেখেন একটা জিনিস, এই একটা খেটে খাওয়া লোক, আমি বলতেছি ওর পক্ষে আমি সাপোর্ট দিই। আবার আচ্ছা বলেন বলেন আপনি বলেন না, আমাদের কাজই তো এটা, তাই না? আমাদের কাজই তো এটা। ভাই এটা রেখে আমার সাথে একটু কথা বলবেন, সবাই সবাই রাখেন আছে, এটা যে আমি কিন্তু আর কথা বলবো না। রিক্সা যে শোনো ভাই, আর কথা সেটা বলবো কি না। তুলে ধরার আমার দায়িত্ব না? অবশ্যই তুলবেন, একটু বন্ধ করেন, আমি দিচ্ছি, এটা বন্ধ করেন না বাবা রে, আপনি কথাটা বলছেন। শোনো ভাই, আপনি এটা রাখেন, আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু, আমি সব এই শোনেন, আমরা তো কারণ তখন কথা বলছি, আমি এর কিছু বলছি ভাই শোনো ভাই, এটা রাখেন, এটা রাখেন, এটা রাখেন। আমি বলি, আপনার বয়স কত বলেন তো? বয়সটা তো মূল ফ্যাক্টর না। আচ্ছা বলেন, বয়সটা তো মূল ফ্যাক্টর না। আচ্ছা শুনতে চাই, আপনি বলেন। অনেকে এখানে অভিযোগ করছে আপনারা এই রেকার বিল নিয়ে আবার ছেড়ে দিচ্ছেন অটোগুলো, এটা কি সত্য কিনা? আমি এই বিষয়ে আমি আপনাকে বলি, আমাদের ট্রাফিক ডিভিশনের কর্মকর্তা যিনি আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের নির্দেশনা মোতাবেক রেকার বিল করে, ঠিক আছে? যেহেতু অটো রিক্সা Let me finish, আমি বলি আগে শুনেন, রেকার বিল করার সরকারি পন্থা আছে, ডাম্পিং এর জায়গা নাই। এটা কি কারণে করে? সেটা দুটো কারণ আছে। ডাম্পিং আমাদের হলো সীমিত একটা পরিসর, এই সীমিত পরিসর ডাম্পিং এ এতগুলো গাড়ি রাখার স্পেস নেই, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে মানবিক কারণ। এই যেমন এই ভাইটা চোখের পানি ফেলছে, ওনার চোখের পানি, উনি জানে একটা গাড়ি যদি রেকারে যায় কয়দিন থাকে, উনি বলুক কয়দিন, 1 সপ্তাহ 15 দিন থাকে, ওর গাড়ির চাকা নষ্ট হয়ে যায়, অনেক কিছু ক্ষতি হয়ে যায়, যার কারণে ওরা অনুরোধ করে, তখন আমাদের সিনিয়র কর্মকর্তাদের নির্দেশক্রমে আমরা রেকার বিল করে দিই, ঠিক আছে? এটা সরকারি বিল, এখান থেকে চলে যায় রেকারে। আর বাকিগুলো যেগুলো দিতে পারে না বা যেগুলো আমরা এর মধ্যেও দেখি, সেগুলো আমরা ডাম্পিংয়ে পাই। অটো রিক্সা তো নিষিদ্ধ, সেক্ষেত্রে রেকার বিল দিয়ে ছেড়ে দিচ্ছেন, আর আবার রাস্তায় নামতেছে, তো সেই ক্ষেত্রে না 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 না, নির্দেশনা আপনার হলো সরকারি, কথাটা বুঝছেন? সরকারের বাইরে তো আর যাইতে পারবো না, আর সব কাজ তো আমি একা করতে পারবো, তাই না? ঠিক আছে, ভালো থাকেন। আমি প্রথমে বলছি, যদি এটা অবৈধ হয়ে থাকে 144 ধারার মতো দিয়ে সারা রাতে আপনারা গ্যারেজের লাইনগুলো কেটে দেন, অটোমেটিকলি রাস্তায় আর গাড়ি আসবে না। আমি এতটুকু যুক্তি কথা বলছি। চায়নার ইম্পোর্ট বন্ধ করে দেন, তাহলে আর বাংলাদেশ মেটালিস আসবে না, তাহলে তো এমনি বন্ধ হয়ে গেল। একটু বলার কারণে আমার নিয়ে আঘাত পাইছি ভাই, প্রচন্ড আঘাত পাইছি। আপনার অটো রিক্সা আছে? না, আমি ভাড়া গাড়ি চালাই, 500 টাকা ভাড়া দেয়। অটো রিক্সা তো নিষিদ্ধ রাস্তায় ওঠা, তাহলে আপনি অটো রিক্সা কেন নিয়ে আসেন? সবাই চলতেছে, আমি কি চললে আমার অপরাধ? সবাই যদি অপরাধ হয়, আমি অপরাধী। পেটের দায়ে আমরা অপরাধী, আজকে পেটের দায়ে আমরা অপরাধী।
আমি একটু বলি যে আপনাদের এই অটোরিকশা কিন্তু সরকার থেকে এবং আপনারা আন্দোলন করে একটা নির্ধারিত জায়গায় এসেছিলেন যে মূল সড়কে আপনারা চলবেন না, তবে মূল সড়কে কেন বের করা হলো? এরপরও আমি চলতেছি না, সবাই চলতেছে। বন্ধ করলে সবাইকে বন্ধ করা হবে, বন্ধ করলে সবাইকে বন্ধ করা হবে। এই যে আজকে 10টা ধরে 10 শহর কন্ট্রোল হবে না, বন্ধ করলে সব করতে হবে। এভাবে সারা শহর কি পুলিশের একের পক্ষে সম্ভব কিনা? সম্ভব না, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। এই মানুষগুলো কর্মের আওতায় নিতে হবে। এই মানুষগুলো তো কর্ম নেই, যার কারণে ইজি ভাবে এরা পেট চালাচ্ছে কোন রকম দিন খেয়ে। চালকদের সচেতন হওয়া দরকার। চালকদের সচেতন, এখন সারা দেশের লাইন কেটে দিলে চালকে আপনি সচেতন হয়ে যাবে, ভিক্ষা করে খান, সমস্যা নাই তো। ভাই কয়জন গ্রেপ্তার? একজন। ভাই গ্রেপ্তার কি জন্য হলো? ওই অটো রিক্সা কথা বলছে আপনি তো কথা বলছেন।